আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও ভালো আছি মোটামুটি। যে গরম পড়েছে তাতে আর ভালো থাকা যায় না। তারপরও আছি, সবাই আসলে গরমে খুব কষ্টে আছে। কবে যে আল্লাহ বৃষ্টি দিবে তার জন্য দোয়া করতেছি। আর এই তো প্রতিদিন আমাদের নিত্য কাজ শুরু হয়ে যায়, রান্না বান্না। তো রান্নাঘরে আসলে ঢুকতেই ইচ্ছা করে না, এত গরম। তারপর কি করে, রান্না তো করতেই হবে। এর জন্য এই একটু করলা ভাজি করে নিচ্ছি। গরমে কিছুই খেতে ইচ্ছা করে না, একটু তিতা খেলে মনে হয় ভালো লাগবে। এর জন্য একটু এই তো করলা ভাজি করতেছি। তার মধ্যে দিয়েছি আলু আর করলা কুচি কুচি করে একসাথে পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। আর এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এই যে হলুদগুলো, আমার হলুদ শেষ হয়ে গিয়েছে, এর জন্য হলুদও আমি কিনে নিয়ে আসছি। তো আমি হলুদ প্যাকেটের কোনো হলুদ আমি ব্যবহার করি না। আমি একটা দোকান আছে, এটা হলো আজিমপুরে, ওখানে একটা ভদ্রলোক ভাঙায় মরিচ হলুদ চোখের সামনে সবই ভাঙায়, তো ভেঙে উনি আবার এটাকে সেল করে। তো আমি ওখান থেকেই হাফ কেজি বা 1 কেজি লাগুক এভাবে কিনে নিয়ে এসে তো চুলার তলায় আমি এরকম একটু শুকিয়ে নিই। তো এদিক দিয়ে আমার ভাজিটা তো হয়েই যাচ্ছে। আর এই দেখো, পটল দিয়ে মাছ রান্না করব, তেলাপিয়া মাছ। এই যে মাছ বের করে রেখেছি। কি করব বলো, খেতে তো হবে আর রান্না বান্না তো করতেই হবে, প্রতিদিনের কাজ। কাজ ছাড়া তো আর উপায় নেই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা মনে হয় লাইক দাও না, প্লিজ একটা লাইক দিও। তো যাই হোক, এই তো আমি এখন পটলগুলো ছিলে নিলাম। আর মাছটাও কেটে নেব, ফ্রিজ থেকে বের করেছি তাই বরফ হয়েছে। আর এই তো এখানে চা বানিয়েছি, তো চাটা গরম করে নিচ্ছি। একটু চা খাবো। আর ভাবিও আসছে, তো ভাবিকে বললাম, ভাবি চা খাবেন নাকি? তো ভাবি বললো আচ্ছা দেন ভাবি, খাই। দুজনে মিলেই বসে চা খেতে মানে বসবো। আর একটু গল্প করতেছি। গরমে যে কী অবস্থা! তো গরমে অনেকেই ভাবে যে চা খেলে আসলে বেশি গরম লাগে। আসলে না, এটা যার যার মানে ইচ্ছা গরম লাগে। চা খেলে তো আমার কাছে মনে হয় না গরম লাগে। তো যাই হোক, এই তো আমরা চা ঢেলে নিচ্ছি। আমি চাটা একটু গরম করে নিলাম। তো আমরা দুইজনই সমান করে চা খেয়ে নিচ্ছি, মানে ঢেলে নিলাম। তো এরপরেই আমি ভাবিকে চাটা দিই। ভাবিকে তো বললাম যে ভাবি কিছু বিস্কিট এ জাতীয় কিছু দিব নাকি, বিস্কিট টিস্কিট খান? ভাবি না না না, কিছুই খাবো না, শুধু চাটাই দেন। তো যাই হোক, মাশাল্লাহ চাটা খুব ভালো হয়েছে। একটু পাতলা করেছি, কারণ গরমের মধ্যে একটু পাতলাই খেতে ভালোই লাগছে। তো আর এই তো মাছগুলো দেখো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। আর পটলটাকেও আমি হলুদ আর লবণ মাখিয়ে নিলাম। তো এই তো তেলটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি মাছটা ভাজবো। সবই আমি আসলে ভেজে রান্না করব। তো এই তো মাছটা আমি ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আসলে অনেক গরম হয়ে গিয়েছে। আসলে রান্নাঘরে যে ঢুকেছি, গরম কি হয়েছে না কি অবস্থা আছে কিছুই বোঝা যায় না, এত গরম। তো করার কিছু নাই, যেহেতু রান্না তো করতে হবে, রান্না তো করতেই হবে। আর ছেলে তো আমার বলে, আম্মু তুমি কি ওভেনে ঢুকছো? আসলেই ওভেন, কি বলবো, সিদ্ধ হওয়ার মতো। এদিক দিয়ে ঘামাচ্ছি আর এদিক দিয়ে বসে বসে রান্না করতেছি। ওহ আল্লাহ, এত গরম কেন জানি না, এই গরম কতদিন থাকবে। শুধু খবর দেখি কবে বৃষ্টি হবে, কবে মেঘ হবে, এই কথাই চিন্তা করতেছি যে কবে একটু স্বস্তি পাবো আমরা। তো যাই হোক, গরম হলে কি হবে, মানে বৃষ্টি হলে কি হবে, বৃষ্টি হয়ে তারপর দেখা যাবে আবার গরম পড়বে। এই কারণে গরম পড়বে, জ্যৈষ্ঠ মাসের একটা গরম আছে, ভাদ্র মাসের গরম আছে। যেহেতু এই এখনই এরকম গরম, তো এইগুলা তো অবশ্যই অনেক গরম পড়বে মনে হয় এবারে। তো যাই হোক, আমার মাছ ভাজা হয়ে গেল। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি। তো এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। আর যত তাড়াতাড়ি পারতেছি যেন এখান থেকে বের হয়ে আসতে, এত গরম লাগতেছে। কিছুক্ষণ পর আমার ছেলে ছোট্ট একটা ফ্যান দিয়ে আমাকে একটু বাতাস করতেছে। আর এখন এই দেখো এক এক করে পটলটাও একটু ভেজে নিচ্ছি। এভাবে ভেজে খেতে, মানে এভাবে কিন্তু ভেজে খাওয়াও যায় পটল, খুবই মজা। পটল তরকারিটা আসলে অনেক সুস্বাদু এবং খুবই মজা। তো যাই হোক, এই তো পটলটাও আমার এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। আর এই দেখো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নিলাম। তো পটল ভাজা হয়ে গেলেই আমি এখন এর মধ্যে সব
মশ না আরও পটল আছে, এগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার যে কী হয়েছে বুঝতে পারতেছি না, শুধু ভুলে যাই, কেন যে এত ভুলতেছি বুঝতে পারতেছি না। তো এই তো এর মধ্যে মশলা দিয়েছি, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এসব দিয়ে, আর এর লবণ, স্বাদ মতো লবণ আর পানি দিয়ে একটু গুলিয়ে নিলাম। মানে মশলাটা ঝোলের পানি এই আর কি। তো যাই হোক, এখন আমি সব দিয়ে দিলাম, মাছ, তারপরে পটল, পেঁয়াজ ভাজা একসাথে দিয়ে মাখিয়ে এখন আমি এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব, ওই মশলার পানিটা। এভাবে কিন্তু ভালো লাগে, আমি মশলাটা কষালাম না, এভাবে রান্না করে খেয়ে দেখো, অনেক টেস্ট এবং খুবই মজা লাগে। একটা মশলার ভালো একটা ফ্লেভারও আসে। তো যাই হোক দেখো, আর মশলাটা এত ভালো, দেখো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। কিন্তু বাজারের প্যাকেটে অনেক সময় দেখা যায় কালচে কালচে, কেমন জানি মানে নিচে দানা দানা থাকে, মানে মশলার গুঁড়ার শেষের দানা দানা হয়ে থাকে নিচে, একটু ভালো না। তো আর এইখানে এই যে চিংড়ি মাছ ভুনা করব, 4টা চিংড়ি মাছ নিয়েছি, একটু বড় সাইজের, কারণ আমার ছেলে চিংড়ি ছাড়া কিছুই বোঝে না। তো ওর জন্যই আসলে আমি ভুনা করতেছি চিংড়ি মাছটা, আর পাশের চুলা তরকারি তো হচ্ছেই। তো এই তো একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। আর আসলে কি, চিংড়ি মাছ যে কিছু দিয়েই রান্না করি না কেন, তরকারি কিন্তু খুবই মজা হয় এবং খুবই ভালো লাগে। চিংড়ি মাছের মনে আলাদা একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটাই আসলে তরকারির স্বাদটা বাড়িয়ে দেয়। তো যাই হোক, এখন আমি চিংড়ি মাছটা একটু উল্টিয়ে নিলাম, আর আমার ছেলেকে এই যে ভুনা করে দিচ্ছি, এই দিয়ে কিন্তু ও ভাত খেয়ে নিতে পারবে, ওর আর কিছুই লাগে না। যদি আমি এর মধ্যে এক কড়াই তরকারি দিয়ে রান্না করতাম, তাহলে মনে হয় সব তরকারিটাই খেয়ে ফেলতো। তো ও আজকে বলতেছে যে আম্মু আমাকে চিংড়িটা শুধু ভুনা করে দাও, তরকারি দিও না আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাই করতেছি। আর এই যে এখানে মশলা দিচ্ছি, লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি হালকা করে, আর এর মধ্যে আমি দিয়ে দিলাম এই যে একটু পানি দিয়েছি। পানি না দিলে আসলে মশলাগুলো পুড়ে যায়, তখন তরকারিটা তিতা একটা ভাব আসে, খেতে ভালো লাগে না, গন্ধটাও ভালো লাগে না, পোড়া পোড়া গন্ধ আসে। এর জন্য আমি সবসময় মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দেই। আর এদিক দিয়ে দেখো আমার এই তরকারিটাও হয়ে গেল, যাক আলহামদুলিল্লাহ, একটা হয়ে গেল। তো এই তো চিংড়ি মাছটা একটু ভুনা করে নিচ্ছি, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম ঝোলের পানি, একটুখানি অল্প একটু ঝোলের পানি দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু মাখা মাখা হবে এই আর কি। তো যাই হোক, চিংড়ি মাছটাও হয়ে গেল, আর তরকারি কালারটা খুবই সুন্দর হয়েছে। আসলে মশলাগুলো খুবই ভালো, মশলা যদি ভালো হয় তরকারিও স্বাদ হয়, দেখতেও ভালো লাগে, খেতেও মজা। তো এই দোকানের সন্ধানটা অবশ্য আমাকে এক ভাবি দেখিয়ে দিয়েছে, বলছে ভাবি যদি আপনার কখনো মশলার দরকার তাহলে এই দোকান থেকে আপনি মশলাটা নেবেন। এটা হচ্ছে আজিমপুর ছাপড়া মসজিদের পাশেই একটা মেশিন আছে বড়, ওইখানেই ভাঙায়। তো হলুদ মরিচ আর তোমার ওই চালের গুঁড়ো এগুলো ভাঙায়, আবার কেউ নিয়ে গেলেও তাদেরটাও ভেঙে দেয়। তো আমি সবসময় ওনার কাছ থেকে যাই নিয়ে আসি, আর একটু হাঁটাও হয়, আমি একটু হেঁটে হেঁটেই যাই ওনার দোকানে, আমার বাসা থেকে একটু দূরে, বেশি দূরে না। তো যাই হোক, হাঁটতে হাঁটতে হাঁটাও হয়, আবার এদিক দিয়ে আমার মশলাটা কেনা হয়ে যায়। আর এই দেখো এদিকে আমি মাছগুলো ছোট ছোট করে কেটেছি, আর এটা দিয়েই আমি একটু তরকারি রান্না করব। এর জন্য মাছটাকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, হালকা একটু ভেজে নিচ্ছি। এটা অবশ্য বেগুন দিয়ে রান্না করব, ছোট ছোট বেগুনটা হচ্ছে ছোট, এই বেগুনটা কিন্তু ভর্তা খেতে অনেক মজা। আর এই বেগুন কিন্তু সহজে দেখা যায় না, খুব কম, বাজারে খুবই কম পাওয়া যায়। তবে এই বেগুনগুলো আমাকে ভাবি দিয়েছে, তার গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছে বেগুনগুলো। তো আমি এই যে এই বেগুনগুলো খুবই সুন্দর, বেগুনগুলো দেখো, আর এত সুস্বাদু, খুবই মজা। এই বেগুনটা একটু কালো হয়ে গিয়েছিল, তার জন্য খুঁজে ভাবছিলাম পোকা ধরেছে, আসলে পোকা না, এই আর কি। তো যাই হোক, আর এই যে মশলা নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এই যে কষিয়ে নিব মশলাটা। তো এক এক করে দেখো কিন্তু অনেক ধরনের তরকারি রান্না করে ফেললাম, আসলে অল্প অল্প করে একটু একটু করে অনেকগুলো তরকারি রান্না করে ফেললাম।
তো যাই হোক, রান্না হলে খাওয়া হয়, যে হয় না যে না, তা হয়। আর আমি সব অল্প অল্প করেই রান্না করি, বেশি রান্না করি না। এই কারণেই নষ্ট করে তো কোনো লাভ নাই, আর জিনিসপত্রের যে দাম, আর নষ্ট করা আসলে তো ভালো না। এর জন্য যতটুক লাগে ততটুকুই আমি রান্না করি, শেষ হয়ে যায় আবার আমি রান্না করব, এটাও ভালো। আর বাসি করে খাবার তো এখন খাওয়া উচিত না, এই কারণেই যে পরিমাণে গরম পড়ছে রান্না করে রাখি, তাই কিছুক্ষণ পরে কিন্তু কেমন জানি একটা গন্ধ ভাব চলে আসে। তা আমি রান্না করে একটু ঠান্ডা করেই ফ্রিজে রেখে দেই, তারপরে যখন খাই তখন আবার গরম করে নেই। তো আমি একবারই সব তরকারি রান্না করে ফেলি, মানে একটু একটু করে। রাত্রের তরকারি, ধরো দুপুরের তরকারি, এরকম সব রান্না করি। আর প্রচণ্ড গরম, গরমে তো শেষ হয়ে যাচ্ছে। আর এর মধ্যে খাট্টা খেতে খুবই ভালো লাগে। তো খাট্টা তো অনেকভাবেই রান্না করা যায়। তো আমি এটা শুধু একটু আম কেটে তার মধ্যে পানি দিয়ে এর মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি, এভাবেই আমি খাট্টাটা তৈরি করছি। এর মধ্যে কোনো বাগার দিব না, কিচ্ছু করব না, জাস্ট সিদ্ধ হবে আর পানিটা বেশি থাকবে। এভাবে খাট্টা খেতে কিন্তু অনেক মজা। আর দেখো, এই যে আমার হলুদগুলো আর মরিচগুলো শুকানো হয়ে গিয়েছে, চুলার নিচে আমি রেখে দিয়েছি। অবশ্য ছাদে দেওয়া যেত, কিন্তু দিলে আমার একটু ভয় লাগে, যদি কেউ বালি মিশিয়ে দেয় বা কোনো মানে বালি টালি পড়ে, এ জাতীয় কিছু পড়ে, এর ভয়ে আমি ছাদে দেই না। এর জন্য আমি সবসময় চুলার নিচে একটু রেখে দিই, তাতেই শুকিয়ে যায়, খুব সুন্দর শুকাইছে। তো এর দেখো, মরিচের কোটা ঢেলে নিলাম, আর এখন হলুদটাও ঢেলে নিচ্ছে। হলুদ আমার নাই বলতে গেলে, অল্প একটু ছিল। তো যাই হোক, একবারে অনেকগুলো নিয়ে নিলাম। সামনে তো আবার ঈদ চলে আসতেছে, কোরবানি ঈদ, তখন তো আবার এই হলুদ মরিচ তো লাগবেই, তাই একবার একটু বেশি করেই আমি নিয়ে আসছি। তো দিয়ে গোসল করে তারপরে আমি নামাজ পড়ে এখন সবাইকে খাবারটা দিয়ে দিলাম, দুপুরের খাবার। তো এই তো সালাদ করেছি, আমের খাট্টা করেছি, আর এই দেখো করলা ভাজি। তো এই তো আমিও নিয়ে নিয়েছি করলা ভাজি। এই গরমের মধ্যে করলা ভাজি খেতে কিন্তু অনেক ভালো লাগে, খুবই মজা। তিতা খেতে আসলে অনেক ভালো গরমের মধ্যে। তো আজ এখানে বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।